লস্করি গাড়ি নিয়ে ব্যাকপ্যাক করে যাচ্ছি। এত হাওয়া তো মধু, তো আজকে আমরা চলে এসেছি গাড়ি রিভিউ নিয়ে। একটা শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। তো কতদিন ধরে তুমি i10টা ব্যবহার করছো, এই নিয়সটা? i10 আমি ব্যবহার করছি 1 বছর, প্রায় 1 বছর 3 মাস, 1 বছরের বেশি, 3-4 মাস হবে। মে মাস থেকে। 2021 মে মাস থেকে। প্রথমে শুরু করি আমরা, যে তুমি i10 এই গাড়িটাই কিনলে কেন? আমি তখন যে গাড়িগুলো দেখছিলাম তার মধ্যে দুটো আমার পছন্দ হলো, যেটা ডিসাইড করেছি। একটা হচ্ছে ওয়াগনার আর এই গাড়িটা। কিন্তু তারপর দেখলাম ওয়াগনারে যেহেতু মারুতি বেস মডেল দেবে, আর তারপর আমাকে সবগুলো অ্যাড করে নিতে হবে গাড়িতে, আর কস্ট এটা একই পড়ছে, আর এটা চালিয়েও মনে হলো বেটার দেন আদার কার। সেই জন্য এটা ডিসাইড করলাম আলটিমেটলি। ওয়াগনারের কস্ট কম ছিল, কিন্তু বাকি সব অ্যাড অন করতে হতো, সেটা নিয়ে প্রায় একই পড়ে যাচ্ছিল, বা তার থেকে একটু বেশি হচ্ছিল। So it is basically decision made on price point. One point is like that. আর অন্য কি পয়েন্ট আছে? অন্য পয়েন্ট চালানোর কমফোর্টেবিলিটি মনে হলো বেটার। তখন আমি গাড়ি চালাতে জানতাম না, কিন্তু আমি বসেছি, যখন টেস্ট ড্রাইভ নেওয়া হয়েছে, বসে ফিল করার চেষ্টা করেছি, এটা বেটার মনে হয়েছে অন্য গাড়িগুলো থেকে। টেস্ট ড্রাইভ দিতে গেছিলাম ওয়াগনার, তারপর ইগনিস, এই গাড়িটাও টেস্ট ড্রাইভ নেওয়া হয়েছে, কুইডও নিয়েছি। হ্যাঁ, তো আলটিমেটলি দুটো ডিসাইড করা হয়েছিল, দুটো মডেল, যেটার থেকে ফাইনালি i10 ডিসাইড করেছি। তো অন্যগুলো যে রিজেক্ট করলে, মানে এটা তো তোমার প্রথম গাড়ি মানে চালানোর জন্য, কিন্তু এর আগে তো তুমি একটা গাড়ি ব্যবহার করেছো নাকি? হ্যাঁ, ব্যবহার করেছি, হ্যাঁ, কিন্তু নিজে চালাইনি। তো সেই মানে রাইড ওয়াইজ তো আগের গাড়িটার সাথে তোমার কোনো ডিফারেন্স পাও? আগের গাড়িটা তো আমি নিজে চালাইনি, তো আর এটা যেহেতু নিজে চালাই অ্যান্ড অটোমেটিক। আগের গাড়িটা আমি চেষ্টা করেছি অনেকবার শেখার, সেটা হয়ে ওঠেনি, সেটা অটোমেটিক ছিল না, ম্যানুয়াল ছিল। তো এটাতে আমার শিখতে অতটা অসুবিধা হয়নি, মানে কম সময়ের মধ্যেই শিখে গেছি। তো রাইড কমফোর্ট কেমন, মানে আগের গাড়িটার সাথে যদি হ্যাঁ, রাইড কমফোর্ট তো ডেফিনেটলি বেটার, কোয়ালিটি বেটার হবে। তার কারণ হচ্ছে আগের গাড়িটা অনেক পুরনো ছিল, সে 2008-এর কেনা গাড়ি, আর এটা আমি কিনেছি আগের বছর। তো রাইড কোয়ালিটি তো বেটার হবে আগের গাড়ি থেকে। বেটার হবে মানে হচ্ছে তুমি মানে স্পেক ওয়াইজ বলছো না, যে তুমি বসতে যার কি মানে ওভারঅল সিট কোনটাতে তোমার বেটার মনে হয়? স্পেস ওয়াইজ বেটার। এখন আগের গাড়িটা তোমার কি ছিল? আগের গাড়িটা ছিল জেন ছিল। তো এসটিলোর সাথে তোমার এসটিলো একটু উঁচু স্পেস, বসতে, হ্যাঁ উঁচু বসতে, বাট স্পেস ওয়াইজ এটা বেটার এখনকার গাড়িটা। ভেতরটা অনেক স্পেশিয়াস, পেছনে যদি 2 জন বসে বা 3 জন বসে অনেকটা কমফোর্টেবল হয় আগের গাড়ির থেকে। আগের গাড়িটা 3 জন বসার মতো অতটা জায়গা। আরেকবার বলো। বলছি আগের গাড়িটা থেকে এটা অনেক স্পেসটা অনেক বেটার। মানে আগের গাড়িটাতে পেছনে যেরকম 3 জন বসা যেত বলে আমার মনে পড়ছে না কখনো বসেছে। এটাতে যেরকম আরামসে মোটামুটি বসে যেতে পারে লোকজন। সামনে মানে চালানোর যে ড্রাইভার সিটটাও অনেক কমফোর্টেবল আগের গাড়িটা থেকে। কিন্তু এই গাড়িটা তো নিচু, মানে আগের গাড়িটা কম প্রাইসে না, এই গাড়িটা নিচু। হ্যাঁ, একটুখানি নিচু, সেটা সিটিং পজিশনটা তাতে কোনো অসুবিধা হয় না। আমি অসুবিধা ফিল করছি না। ওটা তো কোনো অসুবিধা হতো না, এটা তো কোনো না, সেরকম সিটিং পজিশন নিয়ে কোনো অসুবিধা না। দ্বিতীয়ত হচ্ছে এই গাড়িটা তোমার কত কিলোমিটার চালিয়েছো এখন অবধি? এখন অবধি আমি চালিয়েছি 6000 সামথিং হবে। 1.5 বছরে 6000 কিলোমিটার। অবশ্যই লকডাউন ছিল তো বেশি
হ্যাঁ লকডাউন ছিল আর আমি তো অত লং ড্রাইভ, হ্যাঁ পুরোটাই শহরে। আমি তো লং ড্রাইভ একবার গেছি শুধু হায়দ্রাবাদ, ব্যাক টু ফ্রম হায়দ্রাবাদ। এছাড়া ব্যাঙ্গালোর টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ টু ব্যাঙ্গালোর। আর তাছাড়া তো আর এই সেরকম লং ড্রাইভ হয়নি। ছোট ছোট 100-200 কিলোমিটারে হয়েছে, বাট নট মানে ফ্রিকোয়েন্সিটা অত বেশি নয় আর কি। তো সেই জন্য মানে হাইওয়ে পারফরম্যান্স কেমন মনে হয়েছে গাড়িটা, মানে শহরের সাথে যদি কম্পেয়ার করো তোমার হাইওয়ে পারফরম্যান্স কেমন মনে হয়? হাইওয়ে পারফরমেন্স এমনি ভালো, বাট আমি বলবো আমি অন্য গাড়িও চালিয়েছি, যেরকম ব্রেজা চালিয়েছি। ব্রেজার কম্পারিজনে এটা হাইওয়েতে মনে হয় একটু বেশি স্পিড হলে, মানে 100-100 কাছাকাছি গেলে অনেকটা হালকা হয়ে যাচ্ছে মনে হয়। সেই ফিলিংটা ব্রেজাতে মনে হয় না, মানে গাড়িটা মনে হচ্ছে যেন হালকা হয়ে যাচ্ছে, সেই ফিলিংটা হয় না আর কি। তো সেটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যেরকম ব্রেজা চালালে, হাইওয়েতে বলছি, এই গাড়ি উইথ ব্রেজা চালালে যেরকম মনে হয় অনেকটা বেশি কন্ট্রোলটা অনেক বেশি মনে হয় এই গাড়ির থেকে। বাট এমনি শহরে চালালে এটা অনেক বেটার মনে হয় ব্রেজার থেকে শহরে চালালে, কারণ অনেক টার্ন ফার্নগুলো অনেক ইজিলি নেওয়া যায় এই গাড়িতে। আর স্টিয়ারিংটা অনেক স্মুথ ব্রেজা থেকে, যখন আমি দুটোই চালিয়েছি সেটা মনে হয় এটা স্টিয়ারিংটা স্মুথ মনে। সেটা একটা বেশি হতে পারে যে আমি বেশি এটাতে বেশি চালিয়ে অভ্যস্ত, সেটা প্রিসিশন নিয়ে সমস্যা হয়। মানে আমি যেমন দুটোই চালিয়েছি, আমার যেমন মনে হয় এই গাড়িটার চেয়ে স্টিয়ারিং প্রিসিশন অনেক বেটার ইন দ্য সেন্স এগেন মানে আমি কতটা স্টিয়ারিং কাটাচ্ছি কতটাই কাটছি, এটাতে আমার মনে হয় যে আমি এতটা ঘুরিয়ে ফেললাম কিন্তু গাড়িটা কতটা ঘুরলো সেটা জানি না। সেটা হয়তো বা আমার চালিয়ে এটা অভ্যস্ত হয়েছে বলে সেই প্রিসিশনটা আমার কোনো প্রবলেম তো মনে হয় না। আমার মনে হচ্ছে আমি যতটা ঘোরাতে চাইছি ততটাই ঘুরছে। তো এই জায়গাটার বিশেষত্ব বলি, এই জায়গাটাতে আমি গাড়ি চালাতে শিখেছি। প্রচুর এসে সকালবেলা চলে আসতাম গাড়ি চালানো শিখতে, তারপর ব্রেকফাস্ট করতাম, ব্রেকফাস্ট করে আবার গাড়ি চালাতাম, সেই করে শিখেছি। তো এই জায়গাটা শহরের কাছাকাছি, খুব বেশি দূরে নয়। শহর বলতে আমরা যেখানে থাকি সেখান থেকে 500 কিলোমিটার হবে, কি আর একটু বেশি হতে পারে, 7-8 কিলোমিটার। কিন্তু খুব শান্ত এবং গাড়ি চালানোর জন্য খুব একটা ভালো জায়গা আর কি, গাড়ি চালিয়ে মজা পাওয়া যায়। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তুমি গাড়িতে কি কোনো কাস্টম কাজ করিয়েছো কেনার পর? না, আমি কিছু কাজ করাইনি। সিট কভার? শুধু সিট কভারটা লাগিয়েছি। ম্যাটিং তো কিছু করিনি, ওরা যা দিয়েছিল তাই, মানে এর সাথে ফুল ম্যাটিংটা করা হয়েছে না এটাতে লেদারে? আচ্ছা, ওই নিচেরটা, হ্যাঁ ওই লেদারেরটা করা হয়েছে, রাইট। তো তোমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ব্রেজাতে, তুমি যে ব্রেজা চালিয়েছো, ব্রেজাতে তোমার তো পিছনের এসি নেই, ভেন্ট নেই, রাইট? তো সেইটাতে সাথে এটাতেও, এই গাড়িটাতেও আছে আর কি, ডেসপাইট রিলেটিভলি মানে ছোট গাড়ি। তো এইটার জন্য কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ? পেছনে তো এবার আমি গাড়ি চালালে পেছনে বসছি, পেছনে বসইনি কখনো? বসিনি, সামনেই বসেছি দুটোতে। এবার পেছনে বসলে বেশিরভাগ আমার মা বাবা বসে বা আমার ইনলজরা বসে, তো কেউ সেরকম তো কমপ্লেন করেনি। দুটো গাড়িতে, ব্রেজাতে নেই তার জন্য ওদের অসুবিধে হচ্ছে, বা এটাতে আছে তার জন্য মানে আলাদা কোনো তো কেউ কিছু বলেনি, না। মানে এটা যদি তুমি বলতে চাইছো সেরকম কোনো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ তুমি পাওনি? না, সেটা হয় না। একটা হতে পারে আমাদের যেহেতু পেছনে খুব একটা বসা হয় না বলে লোকেদের, সেটা হতে পারে, সেরকম কিছু তো। আর এটার বুট স্পেস কিরকম? বুট স্পেসটা খুব একটা বেশি জায়গা নেই, আবার কমও নয়, মানে মোটামুটি একজন দুজনের ট্রাভেল করার মতো জিনিস চলে যাবে। যদি খুব বেশি জিনিস হয় সেটা আলাদা, অনেক বেশি লাগেজ হলে মুশকিল। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তুমি এটাতে অফিস যাও এটা নিয়ে এখন
পোস্ট কোভিড? হ্যাঁ, মাঝে মাঝে আমার এখন অফিস তো শুরু হয়নি, হ্যাঁ মাঝে মাঝে যেতে হয়, সেটা আমি অফিস নিয়ে যাই। এটা তোমার কি অফিসে মাল্টি লেভেল পার্কিং বা শপিং মলে কখনো গেছো মাল্টি লেভেল হ্যাঁ, পার্কিং? শপিং মলে তো যাই, সব সময় মাল্টি লেভেল পার্কিং এ থাকে। তো এই মাল্টি লেভেল পার্কিং এ এটার কোনো অসুবিধা হয় না, খুব একটা তো অসুবিধা হয় না। তো এই গাড়িটা তো এএমটি, অটোমেটিক ম্যানুয়াল, এএমটি অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন, অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন। তো তুমি ব্রেজা চালিয়েছো যেটা টর্ক কনভার্টার, এই দুটোর মধ্যে তফাৎ কি মনে হয়? তুমি কি কেনার সময় এটা ভেবেছিলে এই দুটো জিনিস, মানে তুমি কি ভেবেছিলে যে এই অটোমেটিকের ডিফারেন্ট টাইপস অফ অটোমেটিক আছে? না, আমি অত গাড়ির টেকনিক্যালিটি নিয়ে খুবই পুয়ার। তবে আমি এইটা ভেবেছিলাম যে অটোমেটিক কিনবো, তার কারণ হচ্ছে কি আগের গাড়িটা আমি 3বার ট্রাই করেছি গাড়ি চালানো শিখে প্র্যাকটিস করা, সেটা হয়ে ওঠেনি। সেটা আমি জানি না, আমার মনে হয় কলকাতায় গাড়ি চালানো শেখাটা খুব মুশকিল। এটা বলছি না অন্যরা শেখে না, অন্যরা অনেকে শিখেছে, চালাচ্ছেও, কিন্তু আমার মনে হয়েছে যে হয়তো বা সেই কারণে হয়নি, বা আরেকটা কারণ হতে পারে যে ম্যানুয়াল ছিল সেটার জন্য হয়নি। তো সেই কারণে আমি ভাবছিলাম, আমি ডিসাইড করেছিলাম যে অটোমেটিক নেব, কিন্তু অত টেকনিক্যালিটি আমি দেখিনি। মানে আমার একটা ছিল প্রাইস পয়েন্ট, যে কত দামে হচ্ছে গাড়িটা, আরেকটা হচ্ছে যেইগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে আমার ব্যাক ওই সব ক্যামেরা থাকতে হবে, প্লাস অটোমেটিক হতে হবে, কিছু কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল, সেইগুলো। অটোমেটিকের এই ডিফারেন্ট ভ্যারাইটি সম্পর্কে না, সেগুলো আমি অত তোমার স্পষ্ট ধারণা আছে এগুলোর কি ডিফারেন্স? না, সেরকম আমার এরকম নেই। আচ্ছা, মানে আমার প্রশ্নটা এই জায়গা থেকে, এই গাড়িটা যখন আপহিল ক্লাইম্ব করে, যদি তোমাকে দাঁড়াতে হয়, তোমার কোনো অসুবিধা হয়? প্রথম প্রথম হতো, মানে দাঁড়াতে হয় ইন দ্য সেন্স দাঁড়িয়ে হয়তো বা যাবে, কিন্তু আপহিল বলতে আমি যত আপে উঠেছি অতটা অসুবিধা হয়নি। কিন্তু অনেক সময় আছে কোনো রাস্তাটা একটু উঁচু নিচু, বা কোনো কারণে আমাকে দাঁড়িয়ে যেতে হলো, রাস্তায় জ্যাম, তারপর আমি স্টার্ট করবো, অনেক সময় গাড়িটা পেছন দিকে যেতে থাকতো শুরুর দিকে। এখন সেটা অতটা প্রবলেম হয় না। ওই কিভাবে ম্যানেজ করো? ম্যানেজ করি, সেটা সম্ভব ম্যানেজ হয়ে যায়, মানে সেরমভাবে ভাবিনি কীভাবে ম্যানেজ করবো, বাট এখন সে অসুবিধাটা হয় না। শুরুর দিকে যেরকম মনে হতো আমি স্টার্ট দেবো কি দেবো না, যদি পেছনে চলে যায়। এই সিচুয়েশনটা ফেস করেছো কখনো? ব্রেজা আমি চালিয়েছি কম দিন, মানে তুলনামূলকভাবে, সুতরাং অতটা আমার মনে পড়ছে না এরকম কোনো সিচুয়েশন আমি পড়েছি। ব্রেজাতে হিল অ্যাকচুয়ালি এটা ট্যাকল করা হচ্ছে হিল হোল্ড অ্যাসিস্ট। হ্যাঁ, এই হিল হোল্ড অ্যাসিস্টটাকে মিস করো তুমি এই গাড়িটাতে? না, এখন খুব একটা অসুবিধা হয় না, শুরুতে হতো, সেটা শিওর শুরুতে হতো। তার কারণ আমি ওই ডিসাইড করতে পারতাম না যে আমি গাড়িটা কি আমি এখন অ্যাক্সিলারেটর দেবো, বেশি চলে যাবে, পেছন দিকে যাচ্ছে, পেছনে আবার গাড়িতে যদি লেগে যায় সেই ভয়টা থাকতো। কারণ হচ্ছে আমি কেন বলছি এখন অসুবিধা হয় না, আমি যে জায়গায় থাকি, যে বাড়িতে থাকি, সেটার গেটটা একটু ওরকম উঁচু। মানে প্রথম যখন আমি গাড়ি চালিয়ে শিখতাম, তখন ঢুকতে যেতাম, তখন আমার এই ফিলিংটা হতো, সেটা এখন আর অসুবিধা হয়। আচ্ছা, বেশ। এটা নিয়ে নন্দী হিল বা কোথাও গেছো গাড়িটাকে নিয়ে? নন্দী হিলস তো যাইনি না। মানে পাহাড়ে ওঠোনি এখনো? পাহাড়ে উঠেছি বলতে হোগেনাক্কাল গিয়েছিলাম, মেকেটাডু গিয়েছিলাম, তখন উঠতে হয়েছে। হোগেনাক্কালে একটু বেশি উঁচু রাস্তা ছিল। নাগার্জুন সাগর গিয়েছিলাম, সেখানে একটু উঁচুতে উঠতে হয়েছে। তো এটার পাওয়ার ল্যাগ কখনো ফিল করো? পাওয়ার ল্যাগ মানে তুমি মানে চাইছো গাড়িটা একটু জোরে যাক, মানে তোমার মনে হয় পাওয়ারটা একটু দেওয়া উচিত গাড়িটার, মানে তুমি চাপছো, ওভারটেক করতে চাও বা উপরে উঠতে চাও? সেটা কখনো কখনো হয়েছে, সেটা উপরে ওঠার সময় হয়নি, অনেক সময় রাস্তাতে হয়েছে, এমনি সিটিতে, বা মানে আমি হয়তো বা আগে কিছুটা স্লো করার জন্য ব্রেক দিয়েছি সামনে গাড়ি দেখে, কিন্তু যেই মোমেন্টে আমি চাইছি গাড়িটা আমি ওভারটেক করবো, অনেক সময় না ব্রেক দিইনি, অ্যাক্সিলারেটর দিয়েছি যে যাতে গাড়িটা আমি এখন ওভারটেক করতে চাই, তখন সেটা শুরুতে সময় নেয় পিকআপটা নিতে। মানে বেসিক্যালি পাওয়ার ল্যাগ ফিল করো মাঝে মধ্যে, মানে লো গিয়ারে প্রাইমারিলি? সেটা ফ্রিকোয়েন্সি ওয়াইজ খুব কমই হয়েছে, বাট হয়েছে এরকম কয়েক, মানে সমস্যাটা আছে আর কি। দ্বিতীয়ত, এটা সেফটি রেটিং সম্পর্কে মানে কোনো ধারণা আছে? সেফটি রেটিং তো অনেক ভালো, মানে যখন আমি কিনেছি সেটা দেখে কিনেছি। তুমি জানো এটা সেফটি রেটিং কত? না। তুমি মানে সেফটি রেটিং ব্যাপারটা সম্পর্কে ধারণা আছে তো? তুমি তো এত মানে গাড়ির রিভিউ তো দেখেছো? তুমি রিভিউ দেখেছি, মানে শুরুতে দেখতাম। তুমি এই গ্লোবাল এনক্যাপ এই শব্দটার সাথে পরিচিত? না।
গ্লোবাল লেন ক্যাপ টেস্ট করে একটা গাড়িকে ক্র্যাশ করিয়ে সে গাড়িটার ভিতরে মানে যাত্রীদের কতটা সেফ, তো সেটা হচ্ছে গেলে সেফটি রেটিং। এটা বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, রাইট? তো এই গাড়িটার সেফটি রেটিং কত তুমি জানো? মনে নেই, দেখেছিলাম হয়তো। এটা সেফটি রেটিং 2। আচ্ছা মানে প্রচন্ড আনসেফ কার অ্যাকচুয়ালি সেই হিসেবে। আচ্ছা, এটা নিয়ে তোমার কোনো কনসার্ন নেই? না আমার তো চালাতে, আমি তো আর মানে এর মানে এই নয় যে মারুতি এবং হুন্ডার বেশিরভাগ গাড়ির সেফটি রেটিং খুব খারাপ হয়। না আমি এরকম তো খুব একটা আমি হাইওয়েতে চালাই না, বা আমি লং ড্রাইভে গেলেও মানে মোটামুটি 200 কিলোমিটারের মধ্যে যেখানে যাচ্ছি আমি খুব একটা স্পিডেও চালাই না, দেন ইটস ফাইন। মানে ওটাতে খুব একটা অসুবিধা হবে বলে তো আমার মনে হয় না। মানে আমি যে চালাই এই গাড়িটা তাতে আই এম হ্যাপি। মানে সেফটি রেটিং নিয়ে তোমার কিছু যায় আসে না আর কি? সেফটি রেটিং এখন সেটা তো যে কোনো সময় যে কোনো লোকের কিছু হতে পারে। হ্যাঁ মানে কিন্তু যে গাড়িগুলো ধরো সেফ, মানে ধরো নাও এখনকার মানে যারা এখন সেফটি রেটিং বেটার কোন গাড়ির আছে? টাটার সমস্ত গাড়ি ধরো বেসিক্যালি টাটা বা মহিন্দ্রা। আমি টিয়াগো দেখেছিলাম টেস্ট ড্রাইভ। টিয়াগো তুমি নিলে না কেন? মানে সেফটি রেটিং নিয়ে কোনো মানে ব্যাপারটা যায় আসে না? টিয়াগো না সেরকম কিছু নয়। টিয়াগো মানে আমি তো তখন গাড়ি চালাতে জানতাম না, যিনি আমাকে টেস্ট ড্রাইভ করিয়ে দেখিয়েছেন উনি বললেন যে এটার মানে পাওয়ারটা অনেক বেশি, সো যারা গাড়ি চালাতে জানে না বা পারে না ওদের জন্য ইটস নট সেফ, তো সেই জন্য আমি সেটার কথা ভাবিনি। আচ্ছা, গ্লোবাল এনক্যাপ ফ্যানক্যাপ নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, যে মারলে মারুক, আমি মানে আমার কিছু হবে না। এটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু না মানে টাটার গাড়িদের যেমন বিল্ড কোয়ালিটি বা সেফটি রেটিং অনেক বেশি। এটারও বিল্ড কোয়ালিটি বেটার, মারুতির থেকে অনেক বেটার। মারুতি কিরকম মানে আমার মনে হয়, কিন্তু বিল্ড কোয়ালিটি ইজ নট দ্য অনলি থিং অন দ্য সেফটি। সেফটিতে অনেক কিছু ব্যাপার আছে, যেমন সবচেয়ে বেশি তোমার যদি ক্র্যাশ টেস্টের রেটিং দেখো, তোমার নেক্সন হচ্ছে 5 স্টার। আমি টিয়াগোর রেটিংটা মানে এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু নেক্সন 5 স্টার। ব্রেজা মারুতির একমাত্র কার যেটা 4 স্টারে আসে, ঠিক আছে? এছাড়া তোমার মারুতি সুইফট পেয়েছিল বোধহয় 0। তারপর মারুতি সুইফট তো অনেক লোকে চালায়, মানে হ্যাঁ চালায়, সবাই চালায়, মানে চালায় তো মানে বলার চেষ্টা করি, তারাও সেফটি রেটিং নিয়ে এসে মাথা ঘামায় না। মানে ব্রেজার কত সেফটি রেটিং? ব্রেজার 4। মারুতির মধ্যে যে কটা মারুতির গাড়ি ভারতবর্ষে চলে সেটা ওটাই হাইয়েস্ট আর কি। আচ্ছা, কিন্তু 4 মানে ডিসেন্ট, খুব ভালো কিছু না, মানে খুব বাবা খুব খারাপ কিছু না আর কি। কিন্তু বাকি সবকটা গাড়িরই কম বেশি খারাপ আর কি, মারুতি হুন্ডাই দুটোরই, কিয়া, এরা সেফটি রেটিং নেই। কিন্তু এই গাড়িগুলোই সবচেয়ে বেশি বিক্রি হয় মানে ভারতে যদি হিসেব করো। মানে ভারতবর্ষ সেফটি নিয়ে এখনো অতটা মাথা ঘামাচ্ছে না, আস্তে আস্তে ঘামাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে টাটা মহিন্দ্রা এদের গাড়ির বিক্রি অসম্ভব বাড়ছে, গাড়ি নিয়ে ক্রেজ অনেক বেশি, এই গাড়িগুলোর ওয়েটিং টাইম অনেক বেশি। তার কারণ হচ্ছে এই গাড়িগুলো লোকে চাইছে, রাইট? তো এই তুমি মানে আমি বলার চেষ্টা করছি, এখন যে তুমি গাড়ি চালাচ্ছ নিজের সেফটি সম্পর্কে মোটামুটি গ্রসলি আইডিয়া হচ্ছে, মানে আমরা কথাবার্তা বলছি এই নিয়ে, তুমিও ভিডিও রিভিউ অনেক দেখছো, তুমি নেক্সট গাড়িটা দেখি সেফটি রেটিংটাকে কনসিডার করবে নাকি স্টিল কনসিডার করবে না? যখনই তুমি কেন নেক্সট গাড়ি? হ্যাঁ নেক্সট কিনলে হয়তো বা করব, মানে তাও অতটা করবো না আর কি, মানে খুব একটা জায়গা আছে না। সেটা ডিপেন্ড করছে আমি কি ভেবে কিনছি। মানে আমি যদি শহরে চালানোর জন্য কিনি, আমার মনে হয় না সেরকম মানে সেফটি রেটিং খুব ভালো হতে হবে সেরকম কোনো আমার মনে হয় না আছে। কারণ শহরে যেরকম ব্যাঙ্গালোরে চালাতে গেলে তো আমাকে সবসময় আস্তে আস্তেই চালাতে হয়, এরকম নয় যে আমাকে খুব স্পিডে আমি কোনো জায়গায় চালাতে পারি। মানে তুমি সেই গাড়িটা কিন্তু কখনো একবার দুবার যেতে পারো, মানে সেই সময় যদি একটা কিছু হয়, ভগবান না করুক সেরকম হয়, কিন্তু হলে মানে ইটস এ লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন, রাইট? ইভেন্চুয়ালি এটা নিয়ে বেশি কথা বলতে চাইছি না, বন্ধ করো। তো ঠিক আছে, ঠিক আছে। তো তুমি মানে এই যে গাড়িটা চালালে এতদিন, তো তুমি মানে এই গাড়িটা কি অন্য কাউকে রেকমেন্ড করবে? হ্যাঁ আমি তো সবাইকে রেকমেন্ড করব, নিউজ সবাইকে রেকমেন্ড করবে এটা চালিয়ে। আচ্ছা, তো তুমি পরবর্তী গাড়ি কিনলে কি রকম গাড়ি কেনার কথা ভাবছো? নেক্সট গাড়ি পরবর্তী গাড়ি কিনলে ডিপেন্ড করছে, মানে আমার একটা ইচ্ছে আছে যে আমি একটা উঁচু গাড়ি কিনবো, যেটাতে আমি তো খুব পেটে অ্যাটলিস্ট যাতে আমি বনেটটা দেখতে পাই গাড়িতে যখন বসছি। তো বেটের সাথে বনেট দেখার কি সম্পর্ক? মানে বনেট দেখা গেলে আমার মনে হয় যে তুমি তার সাথে বেটের সাথে কি সম্পর্ক? তোমার সিট উঁচু হলেই তো হয়। সিট উঁচু হলে আমারটা যেন সিট উঁচু হলে ধরে আমি দেখতে পাচ্ছি। মানে বেসিক্যালি তুমি বলতে চাইছো বনেটটা সোজা হবে? হ্যাঁ বনেটটা সোজা হবে, মানে বেসিক্যালি একটু এসইউভি টাইপের গাড়ি চাইছো তুমি? হ্যাঁ এসইউভি টাইপের গাড়ি চাইছি।
সেটাতে থার হলে বেটার হয়, সেটাতে আরও উঁচু গাড়িটা। তবে থার সম্পর্কে আমার অতটা আইডিয়া এখনও আমি জানি না গাড়ি কীরকম বা অত ডিটেলে আমাকে, আমি যখন কিনবো হয়তো বা দেখবো সেরকম টাইপের কোনো গাড়ি। তুমি মানে থারটা জাস্ট এমনি ভেবেছো, স্টাডি ফাইডি তো করোনি এখন? সেরকম স্টাডি করব, জাস্ট ভেবেছি। গাড়িটা দেখে মনে হলো অনেকটা উঁচু, অনেকটা চালালে মনে হবে অনেকটা সেফ। তবে শুনেছি যে এটার মাইলেজ অনেক কম দেয়, সেটা একটা প্রবলেম ডেফিনেটলি। ওটার বডি অন ল্যাডার ফ্রেম, সিটিতেই চলবে। হ্যাঁ, বডি অন ল্যাডার ফ্রেম, এটা জানো না? এটা রাইড কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হবে এটা। মানে দু রকমের গাড়ির ডিজাইন হয়, একটা হচ্ছে মোনোকক ডিজাইন, একটা হচ্ছে বডি অন ফ্রেম ডিজাইন। আচ্ছা, মানে বিং আ রিয়েল এসইউভি, থার কিন্তু বডি অন ফ্রেম ডিজাইন। আচ্ছা, ওটাতে রাইডটা অত কমফোর্টেবল হবে, বডি রোল বেশি থাকবে। তোমার যদি তোমার একটা জার্কিং পেরোতে চাও, তোমার বডি অনেক বেশি দুলবে মানে। আচ্ছা, তাহলে আমি হয়তো বা টাটা বা মারুতির কিছু এসইউভি দেখবো। এখানে কি কি প্যারামিটার কনসিডার করবে? তুমি পাওয়ার কনসিডার করবে, তুমি অফরোডিং ক্যাপাবিলিটি কনসিডার করবে, তুমি রাইড কোয়ালিটি কনসিডার করবে। মানে এক্স্যাক্টলি কি কি আমার বলার বক্তব্য হচ্ছে যে তুমি যে 1.5 বছর গাড়িটা চালিয়েছো, তোমার ভালো খারাপের ফিলিংটা হয়েছে, তারপর তোমার যখন একটা চয়েস আছে, তুমি বনেটটা দেখতে চাও, একটু উঁচু বসতে চাও, বেসিক্যালি কমান্ডিং পজিশনে বসতে চাও, রোড প্রেজেন্স মানে রোডটাকে একটু উঁচু থেকে দেখতে চাও। তো এই কনটেক্সটে আর কি কি প্যারামিটার তোমার কাছে ইম্পর্টেন্স বেড়েছে আর কি এই 1.5 বছরে? উঁচুটা একটা ফ্যাক্টর, তার কারণ ব্যাঙ্গালোরে গাড়ি চালানো তো রাস্তাঘাট সবসময় সব জায়গাতেই কনস্ট্রাকশন চলছে, উঁচু থাকলে সেটা দেখতে একটা সুবিধা হয় 1 নম্বর। 2 নম্বর, এই গাড়িটা চালানোটা আমার অনেক বেশি কমফোর্টেবল মনে হয়, রাইডিং কমফোর্টেবল অনেক বেশি আর কি। তো সেই জিনিসটা, সেই পরের গাড়িটা তো আমি দেখবো কীরকম, মানে চালিয়ে কতটা আরাম পাওয়া যাচ্ছে, সেটাও একটা ইম্পর্টেন্ট। পাওয়ার ফিগার টিগার নিয়ে তুমি খুব একটা বদল নাও। এই গাড়িটার পাওয়ার ফিগার কি রকম? পাওয়ার ফিগার বলতে এটা কত এইচপি প্রডিউস করে? এটা কত সিসির ইঞ্জিন, কত এইচপি প্রডিউস করে? এটা তো 1200 সিসির ইঞ্জিন। কত হর্স পাওয়ার দেয় এটা? জানি না, কেমন হবে। তো 87 বিএইচপি, अबाउट 87 বিএইচপি এটা দেয় আর কি। আচ্ছা আচ্ছা, এটার একটা ডিজেল ভ্যারিয়েন্টও আছে, তুমি কি সেটা কনসিডার করেছিলে? না না, ডিজেলটা আমি ভাবিনি নেব, আমি পেট্রোলে ভেবেছি শুরু থেকে নেব। কিন্তু তুমি তো মাইলেজ নিয়ে কনসার্ন, ডিজেলে তো মাইলেজটা বেশি পাওয়া যায়। তাই তুমি ডিজেলটা ভাবোনি কেন? জাস্ট প্রশ্ন। সেটা সেরকম কোনো কারণ নেই, ভাবিনি। আমার আগে গাড়িটাও পেট্রোল ছিল, এটাও পেট্রোল। ঠিক আছে, তাহলে একটু চালিয়ে দেখা যাক, এটা চালানো যাক। তো তুমি এই যে সাসপেনশন নিয়ে তোমার কোনো ওই যে মানে তোমার যখন জার্কিং ফার্কিং বা এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাও, সাসপেনশনটা মানে কেমন ফিল করো তুমি? সাসপেনশন এই গাড়িটার একটু, অনেক সময় গাড়িটা অতটা উঁচু নয়, উঁচু বাম্পার হলে অনেক সময় তলাটা টাচ হয়, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ইস্যু আছে। কিন্তু ওভারঅল সাসপেনশন জার্কিংটা হজম করে নেয়। জার্কিং মানে তুমি কতটা ফিল করো ভিতরে? কখনো বোঝা যায়। আমি বলবো, আমি যেহেতু ব্রেজাও চালিয়েছি অন্য আরেকটা গাড়ি বেশি সময়, সুতরাং ব্রেজার থেকে এটাতে একটু বেশি বোঝা যায় জার্কিংটা। কিন্তু হ্যাঁ, সেটাও মানে ঠিক আছে, মানে দ্যাট ইজ নট দ্যাট বিগ ফ্যাক্টর মানে আমার জন্য বলতে পারি। কারণ এমনিতেই ব্যাঙ্গালোরের রাস্তাঘাট এমনিতেই খারাপ, চারিদিকে ভাঙাচোরা, সুতরাং দ্যাট ইজ ম্যানেজেবল। আর তোমার কি বলে কেবিন নয়েজ নিয়ে কোনো বক্তব্য? কেবিন নয়েজ এটাতে কম, ভেতরে অতটা মানে কেবিন ইনসুলেশন ভালো আর কি, আওয়াজ আসে না, মানে ব্রেজার চেয়ে বেটার। রাইট। তো তুমি যখন মানে সার্ভিস করালে, গাড়িটার সার্ভিস কস্ট কিরকম এসেছিল? সার্ভিস কস্ট প্রথমটা তো 1 মাস পরে প্রথম সার্ভিসিংটা হয়েছে, সেটাতে ফ্রি অফ কস্ট, সেটাতে কিছু লাগেনি। সেকেন্ডটা আমি করালাম এই লাস্ট 1-2 মাস আগে, সেটাতে আমাকে 5000 টাকা দিতে হয়েছে। সেটা 1 বছরের সার্ভিস, 1 ইয়ার সার্ভিস। 1 বছরের সার্ভিস, সেটাও এমনিতে লেবার চার্জ এন্ড অল এভরিথিং ফ্রি। ওখানে যেটা হচ্ছে, ওদের কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হয় জেনারেলি 1 বছর হলে, ওই অয়েল চেঞ্জ করতে হয়, কিছু পার্টস চেঞ্জ করতে হয়, সেটার ওরা চার্জ নিয়েছে 5000 টাকা। মানে বলার চেষ্টা করছি যে তোমার সার্ভিস নিয়ে তুমি স্যাটিসফাইড?
হ্যাঁ সার্ভিস নিয়ে স্যার, মানে টাইমলি গাড়ি দিলে টাইমলি ফেরত পাও, গাড়ি ধরে রাখে না? যেদিন দিয়েছি সেদিনকেই ফেরত দিয়েছে। তো তোমার তো গাড়িতে কাজও হয়েছে একবার, হ্যাঁ সেই কাজের সময় কিরকম ছিল এক্সপিরিয়েন্স? কাজের সময় একটু দেরি করে দিয়েছে গাড়িটা, মানে সেটা অবশ্য সেটা ইন্টেনশনালি তো ওরা করেনি, বাট ওদের ওই আমি তখন নতুন নতুন চালাতাম, পেছনে গাড়ি ধাক্কা লেগেছিল, ওদের অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। সেই মানে দেরিটা হয়েছিল পার্টসের অ্যাভেলেবিলিটির জন্য দেরি হচ্ছিল, কারণ ওদের অন্য চেন্নাই থেকে আসার কথা ছিল, তখন প্যান্ডেমিকের। তো কতদিন নিয়েছিল? 20-25 দিন তো নিয়েছিল মনে হয় না? 20-25 দিন মনে হয় নয়, 2 সপ্তাহ মতো নিয়েছিল, রাইট। কিন্তু 2 সপ্তাহ যদি একটা পার্টসের অ্যাভেলেবিলিটি হয়, মানে স্পেশালি বেসড অন অ্যাক্সিডেন্টের, মানে নর্মাল পার্টস রাইট, এটা একটা স্পেশাল পার্টসও নয়, তা সেটা তো প্রবলেম রাইট? হ্যাঁ সেটা এমনিতে নর্মাল টাইমে হলে প্রবলেম, তখন এমনি তো প্যান্ডেমিক ছিল ওদের, সেই জন্য অ্যাভেলেবিলিটি ছিল না, প্লাস প্যান্ডেমিকের সময় ওদের মানে স্টকেও কম থাকে জিনিসপত্র, সেসব সমস্যা ছিল। তবে হ্যাঁ নর্মালি যদি আমি এখন সবসময় গাড়িটা ইউজ করছি বা নর্মাল টাইম, তখন তো ডেফিনেটলি এটা একটা প্রবলেম যদি এতটা দেরি করে দেয়। হ্যাঁ বেসিক্যালি নিশ্চয়ই গাড়িটা কেনার সময় তুমি এটা কনসিডার করেছিলে যে সার্ভিস অ্যাভেলেবিলিটি, মানে জাস্ট জিজ্ঞেস করছি আর কি, মানে তো সার্ভিস অ্যাভেলেবিলিটিটাই তো ফ্যাক্টর, মানে অ্যাভেলেবিলিটিটা। হ্যাঁ নট অনলি সার্ভিস সেন্টার তো বেসিক্যালি কোনো ফাংশনই করবে না যদি তোমার পার্টসের অ্যাভেলেবিলিটি না থাকে, তাহলে লাভ কি? সার্ভিস সেন্টার আছে কিন্তু সার্ভিসটা হয় না, তো সেই ক্ষেত্রে তোমার মানে এক তো নিঃসন্দেহে সবাই ভাবে যে মারুতি হুন্ডাই সার্ভিসটা ইটস ভেরি অ্যাভেলেবল রিলায়েবল, তো তোমার যদি সেই সার্ভিসে 15-20 দিন লেগে যায়, তাহলে তো মানে তুমি কি তাহলে সেটা রেকমেন্ড করবে নাকি? মানে তোমার মনে হচ্ছে এটা জাস্ট ওয়ান অফ কেস, নর্মাল সময় মানে ঠিকই হবে এটা? হ্যাঁ সেটা আমার মনে হয় ওয়ান অফ কেস, কারণ তখন যা পরিস্থিতি ছিল প্যান্ডেমিকের সময়, এই সময় হ্যাঁ প্রথম কেনার সময় এটা আমার একটা মানে একটা ফ্যাক্টর ছিল যে সার্ভিস সেন্টার অ্যাভেলেবিলিটি কিরকম হবে। হুন্ডাই আর মারুতির যেহেতু বেশি সেফ বেড, অ্যাট লিস্ট লোকে তো তাই বলে এরকম বলে রাস্তায়, হ্যাঁ সেটা একটা পয়েন্ট। তবে হ্যাঁ ওই দেরি হওয়াটা ওই সময় আমার মনে হয় সেটা ওয়ান অফ কেস, তখন এমনিতেও প্যান্ডেমিকের সময় সব জায়গায় এরকম পরিস্থিতি ছিল। ইনফ্যাক্ট আমার গাড়ি যে ডেটে বলেছে তখন সেটাও আমার পেতে সময় লেগেছে এই লকডাউনের জন্য। ওরা যখন মানে তোমার ডেলিভারি এক্সপেরিয়েন্সটাও একটু হ্যাম্পার করেছে। হ্যাঁ ডেলিভারি এক্সপেরিয়েন্স আমার যখন বলেছিল তার প্রায় মাসখানেক পরে কি 3 সপ্তাহ পরে পেয়েছি। তার কারণ হচ্ছে লকডাউনের জন্য ওদের গাড়িটা আসতে সময় লেগেছে। তা আমি সব পেমেন্ট করে দিয়েছি, সেটা স্বাভাবিক, আমার তো একটা থাকবে সেই জিনিসটা যে হচ্ছে না কেন, কিন্তু হ্যাঁ তো ওটা তো নর্মাল টাইম নয় আমাদের, সবাইকেই সেটা তো অ্যাডজাস্ট করে চলতে হবে। তো তুমি যে গাড়ির রিসার্চ করতে, তুমি কি কারো মানে কিরকম ভাবে রিসার্চটা করতে গাড়ি কেনার আগে? ইউটিউব বিভিন্ন লোকের ব্লগ দেখে, যেগুলো টিউটোরিয়াল বা কোনো ইনফরমেশন শেয়ার করে যারা, সেসব দেখে রিসার্চ করতাম। তো মানে কোনো স্পেসিফিক ইউটিউবার যারা তোমায় ইনফ্লুয়েন্স করেছে গাড়ির ডিসিশন নিতে? সেরকম ভাবে কেউ নয়, বাট আমি যাদের ভিডিও বেশি তখন দেখতাম, মেকানিক্যাল জুগারু বলে একজন ছিলেন, একজনের ব্লগ ছিল, সেটা অনেক ফলো করতাম তখন। আর তো অন্যগুলো মনে পড়ছে না। তো আমাদের রিভিউ এখানেই শেষ, গাড়ির রিভিউ। আবার ভবিষ্যতে চান্স পেলে অন্য কোনো গাড়ি নিয়ে আসবো। ততক্ষণ চাও, দেখা হবে আবার অন্য কোনো রোড ট্রিপে।